শ্রমিক ভট্টাচার্য বিজেপি রাজ্য সভাপতি, তিনি বলছেন রাজ্যে বড় শিল্প আনতে হবে। আগের সরকার শিল্প নিয়ে উদাসীন ছিল, শিল্পের জন্য নির্দিষ্ট জমি নিতে প্রয়োজন রয়েছে। আমরা ডে ওয়ান থেকে বলেছি উই ওয়ান্ট এ ইনভেস্টমেন্ট ফ্রেন্ডলি স্টেট। পশ্চিমবঙ্গে বড় শিল্প আনতে হবে, এছাড়া কোনো ভবিষ্যৎ নেই। আমরা যদি পুরনো সরকারের কথা বলি, the government they don't have any comprehensive land policy. আমাদের fertile land আছে, 82% of the land is owned by the small farmers. এখানে যদি কোনো গভর্নমেন্টের ইন্টারভেনশন না থাকে, যদি কোনো ল্যান্ড পলিসি না থাকে, তাহলে কোনোদিন পশ্চিমবঙ্গের কোনো শিল্পের পুনরুজ্জীবন সম্ভব নয়। সমস্ত মানুষকে আমরা একটা বার্তা দিতে চাই যে আগামী দিনে কোনোদিন কেউ ফ্যাক্টরি করতে গেলে কোনো রাজনৈতিক দলের কর্মী আপনাদের কাছে টাকা চাইতে আসবে না, কোনো জমির প্রতিবন্ধকতা নেই। আমি সরকারের পক্ষ থেকে বক্তব্য রাখছি না, আমি পশ্চিমবঙ্গ সরকারের কেউ নই, তবে এটা আপনাদের আশ্বস্ত করতে আমি চাই যে এই রাজ্যে যে সরকারটা তৈরি হচ্ছে সেই সরকারটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হবে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার হবে, বিজেপির সরকার তৈরি হবে না। পুর নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর গতকালই রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুকে ইডি গ্রেফতার করেছে। আজ ইতিমধ্যেই তাকে আদালতে পেশ করা হয়েছে। শুধুমাত্র বেআইনি চাকরি দেওয়াই নয়, তার পাশাপাশি একাধিক বেআইনি লেনদেনের অভিযোগও কিন্তু তার বিরুদ্ধে এনেছে ইডি আধিকারিকরা। সরাসরি আপনাদের নিয়ে যাব আদালত চত্বরে, আমাদের প্রতিনিধি আবির দত্তর সঙ্গে কথা বলবো। তবে তার আগে আপনাদের জানিয়ে রাখি যে দক্ষিণ দমদম পুরসভার ভাইস চেয়ারম্যান থাকাকালীন এবং বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর বিরুদ্ধে অভিযোগ ওঠে দক্ষিণ দমদম পুরসভায় সর্বাধিক বেআইনি নিয়োগের সুপারিশ তিনি করেছিলেন। অন্তত 150 জনকে বেআইনিভাবে সুপারিশ করা হয়েছিল। এছাড়াও করোনা কালে তার রেস্তোরাঁ এবং তার পরবর্তী সময় অন্তত 7 বছরে তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে 8 কোটি টাকার হিসেব বহির্ভূত লেনদেন হয়েছে। ইডি সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। সরাসরি আপনাদের আদালত চত্বরে নিয়ে যাই। আবির দত্ত আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এখনো পর্যন্ত সওয়াল জবাবে কি জানা যাচ্ছে? চাঞ্চল্যকর দাবি কিন্তু করা হয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে। সুজিত বসু যাকে গ্রেপ্তার করা হয়েছে তার জন্য 10 দিনের হেফাজতের তারা আবেদন করেছেন। কেন আবেদন করছেন? তাদের যেটা বক্তব্য যে এই যে দক্ষিণ দমদম পুরসভা এবং অন্যান্য জায়গায় যাদেরকে চাকরি দেওয়া হয়েছে সেই তথ্য তাদের কাছে আছে যে সেই চাকরি দেওয়ার পেছনে টাকা নেওয়া হয়েছে এবং সেগুলো কখনো রেস্তোরাঁর অ্যাকাউন্টে গেছে টাকা, কখনো গেছে বিভিন্ন সেল কোম্পানির অ্যাকাউন্টে, এবং এইগুলো সমস্তটাই সুজিত বসু তিনি পেয়েছেন এমনটাই তাদের বক্তব্য। এবং সেখানে কোনো অ্যামাউন্ট দেখা যাচ্ছে যে 1 কোটি কিছু সামথিং, আবার কোনো অ্যামাউন্ট দেখা যাচ্ছে 70 লক্ষের কিছু বেশি, আবার 2 কোটি টাকার মতন ট্রানজাকশন হয়েছে সেই রেস্তোরাঁর অ্যাকাউন্টে। কিন্তু কখন এই রেস্তোরাঁর অ্যাকাউন্টে এই টাকাগুলো আসছে? যে সময় কোভিড কাল, অর্থাৎ কোভিডের সময়, সেই সময় সমস্ত কিছু রেস্তোরাঁগুলো সাধারণত বন্ধই ছিল। তাহলে কেন হচ্ছিল? এই প্রশ্ন তোলা হয়েছে ইডির তরফ থেকে। দ্বিতীয়ত তাদের যেটা বক্তব্য যে তারা দেখেছেন দক্ষিণ দমদম পুরসভা সেখানে যে নিয়োগ করা হয়েছে সেই নিয়োগের ক্ষেত্রে যাদেরকে চাকরি দেওয়া হয়েছে নির্দিষ্ট করে কয়েকটি ক্ষেত্রে তাদের কাছে তথ্য প্রমাণ আছে বলে আদালতে তারা জানালেন যে সেই চাকরিগুলো হয়েছিল টাকার বিনিময় এবং সুজিত বসু তিনি নিজেই এর পেছনে রয়েছেন, এটাই তাদের বক্তব্য। প্রভাবশালী যেহেতু তিনি ছিলেন তাই তিনি বাইরে থাকলে সেই ক্ষেত্রে এই তদন্ত প্রভাবিত হতে পারে, এমনটাই তাদের বক্তব্য। এবং সেই জন্য তারা 10 দিনের হেফাজতে চান বলে ইডির তরফ থেকে আবেদন করা হয়েছে। অন্যদিকে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসুর আইনজীবী তিনি আদালতে সওয়াল করেন যে সিবিআই যে তদন্ত করছে পুরো নিয়োগের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে যে চার্জশিট দিয়েছে সেখানে সুজিত বসুর নাম নেই, এবং সেই ক্ষেত্রে কেন হঠাৎ করে এই বিষয়টা সামনে এলো। এবং এই সওয়াল জবাব কিন্তু এখনো পর্যন্ত চলছে আদালত কক্ষে। যখন এই আদালত কক্ষে সওয়াল জবাব চলছে তখন কাঠগড়াতে প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু তাকেও হাজির করা হয়েছে। এবং এই সওয়াল জবাবে কিন্তু বারংবার এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের যিনি আইনজীবী তার তরফ থেকে কিন্তু স্পষ্টত বলা হচ্ছে যে তারা মনে করছেন যে এই টাকা যারা পেয়েছে তারা কিন্তু আরো অনেকে রয়েছে, যারা লাভবান হয়েছে তারা এরকম অনেকে রয়েছে, এবং তারা কারা সেটা তারা জানতে চান, সেই জন্য তদন্ত তারা এগিয়ে নিয়ে যেতে চান।
একেবারে আবির, তুমি আমাদের সঙ্গে থাকো, আবার আমি তোমার সঙ্গে কথা বলবো। তবে একেবারে পুরো নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে যেমনটা দাবি করা হয়েছিল এজেন্সির পক্ষ থেকে, যে রেড চার্ট বেঁধে দিয়ে এক একটা পোস্ট কিন্তু বিক্রি করা হয়েছিল। শিক্ষা নিয়োগ দুর্নীতি যখন তদন্ত চলছে সেই সময় কিন্তু সামনে আসে পুরো নিয়োগের ক্ষেত্রেও দুর্নীতি হয়েছে, আর এই ছিল সেই রেড চার্ট। প্রত্যেকটা পদের জন্য পুরসভার লেবার থেকে শুরু করে ড্রাইভার, গ্রুপ সি, গ্রুপ ডি, সাফাই কর্মী, টাইপিস্ট, প্রত্যেকটা পদের জন্য একেবারে রেট বেঁধে দিয়ে সেই পদ বিক্রি করা হয়েছিল। এবং ইডি আধিকারিকরা এখন আদালতে দাঁড়িয়েও তারা এটাই দাবি করছেন যে শুধুমাত্র বেআইনিভাবে নিয়োগ যে হয়েছিল তাই নয়, নগদ এই টাকা কোথায় কোথায় খাটানো হয়েছিল, সেক্ষেত্রে কখনো রেস্টুরেন্টের অ্যাকাউন্টে সেই টাকা নিয়েছিলেন সুজিত বসু, এমনটাই অভিযোগ করছেন তারা। তার পাশাপাশি আরও একটা তথ্য জানা যাচ্ছিল যে শেয়ার মার্কেটেও কিন্তু এই টাকা তিনি খাটিয়েছেন। আমি আবারও কথা বলবো, আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। আবির, অন্তত 2.5 থেকে 3 বছর আগে শিক্ষা নিয়োগ দুর্নীতির তদন্ত চলাকালীন আমরা দেখেছিলাম অয়নশীল, তার সংস্থা এবিএস ইনফোজন, সেখান থেকেই পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত সূত্রপাত হয়েছিল। এখনো পর্যন্ত সুজিত বসুর বিরুদ্ধে ইডির পক্ষ থেকে মূলত ঠিক কি অভিযোগ আনা হয়েছে? দেখো, স্পষ্টত যে অভিযোগ আনা হচ্ছে যে চাকরি দেওয়া হয়েছে পুরো নিয়োগ দুর্নীতি মামলায় যে তদন্ত করতে গিয়ে তারা যেটা মনে করছে যে চাকরি দেওয়া হয়েছে, অর্থাৎ নিয়োগ করা হয়েছে, বদলে টাকা লেনদেন হয়েছে। এবং সেই টাকার লেনদেনটা কিন্তু লামসাম অ্যামাউন্ট, এটাই তাদের বক্তব্য। কখনো 1 কোটি কিছু বেশি, কখনো 2 কোটি, কখনো আবারও 1 কোটি বা 70 লক্ষ, এই ধরনের বেশ কিছু ট্রানজাকশনের কথা ইডির তরফ থেকে আজকে আদালত কক্ষে তাদের তরফ থেকে জানানো হচ্ছে। এবং যেটা তোমাকে জানাবো, যেটা ইডির তরফ থেকে আজকে আদালতে এটাও বলা হয়েছে যে অয়নশীলের বাড়িতে যখন তল্লাশি অভিযান চালানো হচ্ছিল শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায়, তারপরে যে নথি পাওয়া যায় সেখান থেকে তাদের সন্দেহ আরও প্রকট হয়। এবং তার পরবর্তীকালে তারা যখন পুরো নিয়োগ দুর্নীতির তদন্ত শুরু করেন, সেই তদন্তে তারা যেখানে যেখানে গিয়েছিলেন, নিতাই দত্তের অফিসেও তারা গিয়েছেন, সেখান থেকে পাওয়া নথি এবং আরও বিভিন্ন জায়গা থেকে পাওয়া নথি, সেগুলো খতিয়ে দেখার পর এবং অয়নশীলকে জিজ্ঞাসাবাদের পরই তারা কিন্তু সুজিত বসু, প্রাক্তন দমকল মন্ত্রী, তাকে তলব করেন এবং বেশ কিছু ট্রানজাকশনের হিসেব তারা পেয়েছেন, যেমনটা তোমায় জানাচ্ছিলাম আদালত কক্ষেও তারা জানিয়েছেন। তারা মনে করছেন যে সময় ট্রানজাকশন হয়েছে এই রেস্তোরাঁতে, সেই সময় রেস্তোরাঁ করোনাকাল বা কোভিডের সময় সেই সময় রেস্তোরাঁ বন্ধ থাকার কথা, সেখানে এত টাকার ট্রানজাকশন হচ্ছে, মানেই তাদের যেটা বক্তব্য যে এইগুলো হচ্ছে এখানেই আর্থিক তছরূপ বা কোনো রকমভাবে এখানেই টাকা লেনদেনের সংক্রান্ত কিছু বিষয় রয়েছে, যেই বিষয়টা সম্পূর্ণ এই নিয়োগ সংক্রান্ত, এমনটাই তারা মনে করেন। আরও যখন তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয় তখন তারা মনে করছেন যে টাকার বিনিময়েই চাকরি দেওয়া হয়েছে পুরসভায় এবং দক্ষিণ দমদম পুরসভা সহ আরও বেশ কিছু ক্ষেত্রেও কিন্তু অভিযোগ তাদের কাছে আছে। এবং সেই মর্মেই তারা 10 দিনের হেফাজতের আবেদন করেছেন। এই হেফাজত তারা কেন চাইছেন, তার কারণ তারা মনে করেন যে বেশ কিছু বিষয় আছে যেগুলো তার সামনে রেখে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করার প্রয়োজনীয়তা রয়েছে এবং তাকে যদি হেফাজতে পাওয়া যায় সেক্ষেত্রে যদি জেরা করা হয় তাহলে সেই ক্ষেত্রে এই তদন্ত এগিয়ে নিয়ে থেকে তাদের সুবিধা হবে। আরও অনেকে রয়েছে যারা বেনিফিশিয়ারি এবং সেই বিষয়গুলো তারা জানতে চান এবং সেই জন্যই তারা এই হেফাজতের আবেদন করেছেন বলে জানা যাচ্ছে। আবির, ধন্যবাদ। আদালতে ইতিমধ্যেই পেশ করা হয়েছে সুজিত বসুকে। ইডির আধিকারিকরা তারা 10 দিনের হেফাজতে পেতে চান সুজিত বসুকে। কিন্তু কারণটা কি? পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই যে চার্জশিট দিয়েছিল তার 11 নম্বর পাতায় দাবি করা হয়েছিল যে বেআইনিভাবে সবথেকে বেশি নিয়োগ হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়। ইডি সূত্রে দাবি করা হয় 2014 সালের পর সেখানে 329 জনের নিয়োগ হয়েছে টাকার বদলে। কেন্দ্রীয় এজেন্সি দাবি করে করোনাকালে তৃণমূল পরিচালিত দক্ষিণ দমদম পুরসভায় এভাবেই একসঙ্গে 29 জনের চাকরি হয়েছিল, ঠিক যে সময় 2010 সাল থেকে দীর্ঘদিন ধরে এই পুরসভারই 22 চেয়ারম্যানের পদে ছিলেন সুজিত বসু। ইডি সূত্রে দাবি সুজিত বসুর সুপারিশে বিভিন্ন পদে অন্তত 150 জনের চাকরি হয়। রেড চার্ট কিন্তু আপনাদের ইতিমধ্যেই দেখালাম। ইডি সূত্রে আরও দাবি করা হয় বিধায়ক থাকাকালীনও সুজিত বসুর সুপারিশে বহু চাকরি হয়েছে, কোথাও টাকার বদলে হয়েছে, কোথাও জমির বদলে হয়েছে, এমনটাই অভিযোগ। ইডি সূত্রে দাবি অনেক ক্ষেত্রেই দেখা যায় জমির জন্য কোনো টাকা নেওয়া হয়নি, তার বদলে পরিবারের 2-3 জনের চাকরি হয়েছে দক্ষিণ দমদম পুরসভায়।
কোনো ব্যক্তি আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। পুরো দুর্নীতি হয়েছে 15 বছর ধরে, সেই ত্রিফলা থেকে আরম্ভ করে। তা তদন্ত হবে। মানুষের এটা অধিকার আছে, তাদের টাকা যারা চুরি করেছে তাদেরকে শাস্তি দেওয়ার আর অধিকার আছে। সেই জন্য সরকার এসছে, সরকারের দায়িত্ব দুর্নীতিবাজদেরকে আইনের সামনে নিয়ে আসা। প্রশাসন সেই কাজটা করবে, আইন তাদেরকে সাজা দেবে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।